রেপার্টরি কিভাবে শিখবো, রুব্রিক গুলো কিভাবে ফাইন্ড আউট করব, একটা রুগী আমার সামনে আসলে সেই রুগীর লক্ষণগুলো কিভাবে আমরা রুগী লিপি প্রস্তুত করব এবং সেটা রেপার্টরির মাধ্যমে একটা নির্দিষ্ট ওষুধে, একটা সিঙ্গেল মেডিসিনে সুনির্বাচিত ওষুধ কিভাবে, কোন পদ্ধতিতে, কোন কৌশলে, কোন টেকনিকে আমরা নির্বাচন করব, সেই টেকনিকগুলো নিয়ে রেপার্টরি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু বেশ কয়েকজন নতুন জয়েন করেছেন এবং তাছাড়া পুরনো আমাদের যারা আছেন তাদেরও এই বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা করলে আমাদের সবারই জন্য উপকার হবে, উপকৃত হব আমরা, এবং সেজন্যই আমাদের আবার পুনরায় এটা আলোচনা করেছি। আমি শুরুতে যেটা বললাম, if a seed cannot survive beneath the dirt soil, it can never grow into a tree. মনে রাখতে হবে, বাস্তবতার আলোকে কথাটা বলা হয়েছে। বীজ যদি অন্ধকার মাটির নিচে চাপা পড়তে না শেখে তবে সে কখনো গাছ হয়ে জন্ম নেবে না। তার মানে গাছ হয়ে জন্ম নেবার জন্য তার গাছের প্রকৃতির আলো বাতাস উপভোগ করার জন্য কিছুদিন সে মাটির নিচে চাপা পড়ে থাকতে হয়। সেজন্যই এখন আমাদের রেপার্টরির গুরুত্ব, রেপার্টরির প্রয়োজনীয়তা, রেপার্টরির সার্থকতা, রেপার্টরির সফলতা উপভোগ করতে হলে প্রথম অবস্থায় আমাদের ঠিক বীজ যেমন মাটির নিচে চাপা পড়ে থাকে, আমাদের সেই সকল অন্যান্য কাজকর্ম যতটা গুটিয়ে সম্ভব সবগুলোর একেবারে প্রত্যাহিক নিত্য প্রয়োজনীয় কাজ ব্যতীত যতটা সময় পাবেন ততটা সময় যদি আপনি হোমিওপ্যাথির জন্য, রেপার্টরির জন্য ব্যয় করেন এবং ব্যয় করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখেন, তা আমি দৃঢ়ভাবে বলতে পারি পরম করুণাময় মহান আল্লাহ পাক আপনার এমন একটা অবস্থান তৈরি করবেন, এমন একটা অনুভূতি তৈরি করবেন, এতটুকু ন্যূনতম জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করবেন যে জ্ঞানের মাধ্যমে একজন রোগী, যে কষ্ট সহ্য করছেন, সে আপনার সামনে আসলে অন্তত একটি সুনির্বাচিত ওষুধ নির্বাচন করার মতো জ্ঞান দান করবেন এবং তাকে সেই ঔষধ দিয়ে তাকে চিকিৎসা দিবেন এবং পরম করুণাময় আল্লাহ পাক তাকে সে কষ্ট থেকে, সেই রোগ থেকে মুক্তি দান করবেন। এটুকুন অন্তত আল্লাহ পাক আপনি দান করবেন। কিন্তু যদি আপনার সদিচ্ছার অভাব না থাকে, আপনার আগ্রহ থাকে, আপনার প্রচেষ্টা যদি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকে, সেজন্যই আমি বিনীতভাবে অনুরোধ রাখবো আপনারা নিত্য নৈমিত্তিক প্রত্যাহিক অতীত প্রয়োজনীয় কাজ ব্যতীত যতটুকু সময় পাবেন ততটুকু সময় আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য একটাই, নিজেকে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে গড়ে তোলা এবং মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে নিজেকে অনন্য অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমরা রেপার্টরি শিখবো। রেপার্টরি কাকে বলে সেটা সংক্ষেপে অন্তত জানা দরকার। সেটা শীটগুলো দেয়া আছে। আজকে আবার নতুন একটা সংশোধিত একটা শীট তৈরি করেছি, সেই শীটটাও আমি মহসিনুর ভাইকে দিয়ে দিয়েছি। সেই শীটটাও আপনারা দেখবেন। সেই শীটটা দেখলে এর মধ্যে সংশোধিত এবং নতুন কিছু সংযোজন আছে যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। রেপার্টরির মূল বিষয়গুলো কি, সেই মূল বিষয়গুলো আপনারা নিজেরা পড়বেন, বারবার পড়বেন। কোথাও যদি আটকে যান, আমি আপনাদের ইতিপূর্বেও বলেছি, যে কোনো সময় আপনি দরকার হলে আমার সাথে কথা বলবেন। যেখানে আটকে গিয়েছেন সেখানে বুঝিয়ে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা করব ইনশাল্লাহ। আমার যদি ব্যস্ততা না থাকে, ঠিক যখনই রিকোয়েস্ট করবেন তখনই আমি চেষ্টা করব। রেপার্টরি কাকে বলে? রেপার্টরি যে গ্রন্থে মানুষের শারীরিক এবং মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এবং ঔষধের গুরুত্ব অনুযায়ী একটি নির্দিষ্ট নিয়মে লিপিবদ্ধ থাকে। রেপার্টরি আমাদের অনেক আছে, তন্মধ্যে ক্যান্ট রেপার্টরি সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি ব্যবহৃত। কারণ সর্বপ্রথম
ডাক্তার লিপি এবং ডাক্তার বনিং-ওশনের রেপার্টরি যখন ডাক্তার জেমস টাইলার কেন্ট যখন কেন্টের হাতে যখন আসলো, তখন উনি দেখলেন যে এই রেপার্টরিতে অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক সংকীর্ণতা রয়েছে, অনেক ভুল ত্রুটি রয়েছে। সেই সবগুলো সীমাবদ্ধতা, ভুল ত্রুটি সবকিছু ক্লারিফিকেশন গুলো রেডি করে ডাক্তার জেমস টাইলার কেন্ট এককভাবে, অবশ্যই তার সাথে একজন ছিলেন, কিন্তু পরবর্তীতে উনি একটু অসুস্থ হয়ে যান। তারপরে পরবর্তীতে ডাক্তার জেমস টাইলার কেন্ট তার নিজেকেই একেবারে পুরোপুরি সব কিছু লিপি এবং বনিং-ওশনের রেপার্টরিকে বেসিস করে তার ভুল ত্রুটি, সীমাবদ্ধতা ও সীমাবদ্ধতাকে সেরিয়ে ডাক্তার জেমস টাইলার কেন্ট 1897 সালে সর্বপ্রথম কেন্ট রেপার্টরি প্রকাশ করেন। তারপরে আরো 6-7 বার সংস্করণ হয়েছে। কেন্ট রেপার্টরিতে মূল 1423টি পৃষ্ঠা আছে, 37টা অধ্যায় রয়েছে। কেন্ট রেপার্টরিতে মোট 75,000 রুব্রিক রয়েছে। তার মধ্যে প্রধান রুব্রিক হলো 4,390 এবং সাব রুব্রিক হলো 70,610। রেপার্টরিতে কেন্ট রেপার্টরিতে 650টি মেডিসিন নিয়ে আলোচনা করা হয়েছে, লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে। রুব্রিকের বিবেচনায় সবচেয়ে বড় অধ্যায় হলো মাইন্ড, এখানে রুব্রিক সংখ্যা 529টি। সবচেয়ে কম রুব্রিকের চ্যাপ্টার হলো হেয়ারিং, রুব্রিক সংখ্যা 4টি। পৃষ্ঠার সংখ্যায় দীর্ঘতম অধ্যায় হলো এক্সট্রিমিটিস, 283 পৃষ্ঠা। আর সবচেয়ে কম পৃষ্ঠার চ্যাপ্টার প্রোস্টেট গ্ল্যান্ড, পৃষ্ঠা শুধু 2টা। আমরা আরো অনেক রেপার্টরি আছে, ফাটকের রেপার্টরি আছে, রবিন মার্ফির রেপার্টরি আছে, সিনথেসিস রেপার্টরি আছে, কমপ্লিট রেপার্টরি আছে, আরো অনেক রেপার্টরি আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে, আমার অনুভূতি অনুযায়ী কেন্ট রেপার্টরি প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কেন্ট রেপার্টরি সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে উপভোগযোগ্য। এবং কেন্ট ব্যবহারের দিক থেকে আমার দৃষ্টিকোণ থেকে আমার জানা মতে কেন্ট রেপার্টরি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমরা এখন রেপার্টরির সংজ্ঞা শিখলাম, তারপরে রেপার্টরির প্রশ্ন আসলেই আমরা রুব্রিক শব্দটা পাই। রুব্রিকটা আর কিছুই না, এই শুরুতেই যে বললাম যে মানুষের শারীরিক এবং মানসিক ভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণ সমূহ, এই লক্ষণ সমূহ গুলোই হলো রুব্রিক। কেন্ট রেপার্টরিতে যখন ইউজ করব তখন তাকে রুব্রিক বলবো, আর যখন লক্ষণ ম্যাথমেটিকা ইউজ করব তখন সেটাকে লক্ষণ বলবো। রেপার্টরি রুব্রিকের আবার দুটো রুব্রিক আছে, একটা হলো প্রধান রুব্রিক আর একটা হলো সাব রুব্রিক। প্রধান রুব্রিক এবং সাব রুব্রিক। প্রধান রুব্রিক আমরা চিনব হলো কেন্ট রেপার্টরিতে প্রধান রুব্রিক ইংরেজি, সবটাতেই প্রধান রুব্রিক ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে লেখা থাকে এবং বোল্ড করে লেখা থাকে। আপনাদের যদি কেন্ট রেপার্টরি 1 নম্বর পৃষ্ঠা থাকে, পৃষ্ঠা দেখলে আপনারা বুঝবেন যে প্রধান রুব্রিক কোনটা। একেবারে 1 নম্বর পৃষ্ঠায় মাইন্ড চ্যাপ্টারে অ্যাবান্ডন্ড, অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাবজর্বড, অ্যাবস্ট্রাকশন, এই সবগুলো হলো প্রধান রুব্রিক। এখানে আমরা যে সংজ্ঞায় যেটা বলেছি, ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে এবং বোল্ড করে লেখা থাকে, সেটা হলো প্রধান রুব্রিক। তারপর আমরা যদি সাব রুব্রিক বলি, সাব রুব্রিক হলো প্রধান রুব্রিকের ঠিক নিচে একটু ডান দিকে যে রুব্রিকগুলো লেখা থাকে সেইগুলো হলো সাব রুব্রিক। এখানে আমাদের 1 নম্বর পৃষ্ঠায় অ্যাবান্ডেন্টের সাব রুব্রিক নেই, অ্যাব্রাপ্টের সাব রুব্রিক নেই, অ্যাবসেন্ট মাইন্ডেডের সাব রুব্রিক আছে। দেখেন ওষুধগুলো যখন লেখা হয়েছে একেবারে এ থেকে জেড পর্যন্ত, জিঙ্কাম মেটালিকাম যখন লেখা হয়েছে, ভাই আতিকুর রহমান সাহেব আবার একটা রিং দিয়েছে, একটু কাইন্ডলি গিয়ে ওনারে রিং করে দেখেন তো কি সমস্যা। কোথায় স্যার রিংটা দিয়েছেন? আতিকুর রহমান সাহেব, উনি আবার রিং দিয়েছেন কেন যেন? উনি কি সমস্যা কি আমি বুঝতে পারিনি। আপনি একটু কাইন্ডলি দেখে তারপরে একটু রিজয়েন করেন। আমি তো বুঝতে পারছি না উনি কোথায় রিং দিয়েছেন স্যার? গ্রুপে? আচ্ছা কোথায়? হ্যাঁ স্যার আপনি ক্লাস চালাচ্ছেন। আচ্ছা, তারপরে আমরা প্রধান রুব্রিকের নিচে এখানে দেখেন ওষুধগুলো অ্যাবসেন্ট মাইন্ডেডের, তারপরে ওষুধগুলো লেখার পরে নিচে আছে মর্নিং। আপনারা দেখতে পেয়েছেন কিনা যে মর্নিং আছে?
একটু কাইন্ডলি কেউ সাউন্ড দেবেন। আছে স্যার, আছে। আচ্ছা। অ্যাবসেন্ট মাইন্ডেড স্যার নিচে আছে। অ্যাবসেন্ট মাইন্ডেড মেডিসিন গুলো যা আছে মেডিসিন গুলোর নিচে মর্নিং, নুন, মর্নিং 11 AM, নুন, মিনসেস ডিউরিং, পিরিয়ডিক্যাল অ্যাটাকস, রিডিং হোয়াইল, এই সবগুলো হলো সাব রুব্রিক। আমরা সংজ্ঞায় যেটা বলেছিলাম, প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে দেখেন প্রধান রুব্রিক অ্যাবসেন্ট মাইন্ডেড যেখান থেকে লেখা শুরু হয়েছে বাম দিকে কিন্তু মর্নিং সেখান থেকে না, তার একটু ডান দিকে লেখা শুরু হয়েছে। সবগুলো রুব্রিকই সাব রুব্রিক গুলো এরকমই থাকবে। আবার যদি একটা সাব রুব্রিকের সাবের যদি ছাপ থাকে সেটাও আবার সেটার ওইভাবে নিচে লেখা থাকবে। তাহলে আমরা সেখান থেকে বুঝে নেব যে আমাদের কোনটা সাব রুব্রিক। তারপরে আমাদের আছে প্রধান রুব্রিক, সাব রুব্রিক। তারপরে আমাদের যেটা আছে সেটা হলো এই প্রধান রুব্রিক এবং সাব রুব্রিকের সজ্জাক্রম, যেটা মানে সাজানোর পর্যায়ক্রমিক ভাবে কিভাবে সাজানো আছে। এটা সাজানো আছে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে, ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকে। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকে মানে যেটা হলো যেটার প্রথম অক্ষর এ সেটা প্রথমে থাকবে, যেটার প্রথম অক্ষর বি তারপরে এ দিয়ে শেষ হলে তারপরে বি। এখানে 1 নম্বর পৃষ্ঠায় মাইন্ড চ্যাপ্টারের 1 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখবেন যে এক থেকে যতগুলো প্রধান রুব্রিক আছে প্রধান রুব্রিকের এ যেগুলো আছে সেইগুলো প্রথমে দেয়া আছে। এ শেষ না হওয়া পর্যন্ত বি শুরু হয়নি। এর চলে গেছে একেবারে 9 পৃষ্ঠার ডান কলামের উপর পর্যন্ত এ দিয়ে অ্যাভারশন যখন শেষ হয়েছে তারপরে বি দিয়ে শুরু হয়েছে। তার অর্থ আমরা এইগুলো জানা থাকার কারণে আমার যদি কোনো একটা রুব্রিকের প্রথম অক্ষর হয় এস, ধরেন এস স্যাডনেস, তাহলে এই মাইন্ডের স্যাডনেস আমরা কোথায় যাব? তাহলে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন এফ পি কিউ আর, এই আর এতগুলো প্রথম অক্ষর, এতগুলো প্রধান রুব্রিকের প্রথম অক্ষর দিয়ে যতগুলো আছে সেই সবগুলো লেখা শেষ হলে তারপরে এস দিয়ে শুরু হবে স্যাডনেস। তাহলে আমি যদি সেটা বের করি, ধরেন আমি 59 পৃষ্ঠায় চলে গেলাম, 59 পৃষ্ঠায় গিয়ে আমি মাইল মিটারে দেখছি যে উপরে লেখা আছে ইরিটেবিলিটি, তার মানে আমার এটার প্রথম অক্ষর হলো আই। তার অর্থ আমার এস পেতে আরো বেশ কিছু দূর যেতে হবে। এমন করে আরো কিছু দূর চলে গেলাম, আরো কিছু দূর চলে গিয়ে ধরেন 95 পৃষ্ঠায় গেলে লেখা হলে যে পার হয়ে চলে গেছি, তাহলে কিছু দূর আমি ব্যাক করি, কিছু দূর ব্যাক করে আমি যখন 75 পৃষ্ঠায় আসলাম, 75 পৃষ্ঠায় এসে দেখছি যে বাম কলামে রেস্টলেসনেস, ডান কলাম থেকেই স্যাডনেস, স্যাডনেস ডান কলামে, তার মানে যে স্যাডনেস আর একটু আগে থেকে শুরু হয়েছে, তার মানে 75 পৃষ্ঠার বাম কলামে নিচ থেকে স্যাডনেস শুরু হয়েছে। এই যে ধারাবাহিকতাগুলো, এইটা হলো মাইল মিটার। এইটা দেখে আমরা ওই ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো আছে সেই দেখে আমরা আমাদের রুব্রিক গুলো বের করতে পারবো আমাদের প্রত্যেকটা পৃষ্ঠা না উল্টিয়েই, কারণ আমার তো ধারণাই হয়ে গেছে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকে। দেন আমরা শিখবো গ্রেডিং। কেন্ট রেপার্টরিতে ওষুধগুলোকে 3টে গ্রেডে ভাগ করা হয়েছে, সিনথেসিস বা অন্য রেপার্টরিতে 4টা গ্রেডে ভাগ করা হয়েছে। সেটা আমাদের এখন জানার প্রয়োজনীয়তা নেই, সেটা পরে আমরা যথাসময়ে যদি কখনো প্রয়োজন মনে করি আমরা জেনে নেব। কেন্ট রেপার্টরিতে মেডিসিন গুলো 3টা গ্রেডে ভাগ করা হয়েছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডের গাণিতিক মান 3, সেকেন্ড গ্রেডের গাণিতিক মান 2, থার্ড গ্রেডের গাণিতিক মান 1। ফার্স্ট গ্রেডের মেডিসিন গুলো ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে লেখা হয়েছে এবং বোল্ড করা আছে। সেকেন্ড গ্রেডের মেডিসিন গুলো ইংরেজি বর্ণমালার বাঁকা করে লেখা আছে, ইটালিক অর্থাৎ বাঁকা করে লেখা আছে। থার্ড গ্রেডের মেডিসিন গুলো স্বাভাবিকভাবে লেখা আছে। মাসুদ ভাইয়ের, ডাক্তার মোহাম্মদ মাসুদ খান অনুদিত কেন্ট রেপার্টরির যে বাংলা ইংলিশ একসাথে যেটা আছে সেই রেপার্টরি যাদের কাছে আছে তাদের একটা এডিশনাল সুবিধা আছে যে মাসুদ ভাই এখানে ফার্স্ট গ্রেডের গুলো লাল কালি দিয়ে, সেকেন্ড গ্রেডের গুলো সবুজ কালি দিয়ে, সবুজ বা নীল কালি দিয়ে, এবং থার্ড গ্রেডের গুলো কালো কালি দিয়ে লিখেছেন। এটা একটু এডিশন সুবিধা। আর
ইন জেনারেল বিজয়িনের ক্যান্ট রেপার্টরি যেটা আছে সেটাতে আছে ফার্স্ট গ্রেডের গুলো ওই যে প্রথম অক্ষর বড় হাতের এবং বোল্ড করে লেখা, এবং তারপরে এগুলো ইটালিক করে লেখা, তারপরে এগুলো স্বাভাবিকভাবে লেখা। এই হলো বিষয়। তারপরে আমরা আসবো কেন্ট রেপার্টরিতে 37টা অধ্যায়। অধ্যায়টা আমি বলেছিলাম আমাদের 1423 পৃষ্ঠার যে কেন্ট রেপার্টরি আছে সেই কেন্ট রেপার্টরি 1423 পৃষ্ঠার কেন্ট রেপার্টরিতে 37টা অধ্যায়ে ভাগ করা আছে। এই 37টা অধ্যায়ে ভাগ করা আছে বলেই আমরা একটা রুব্রিক যখন ফাইন্ড আউট করব, রুব্রিকটা বলার সাথে সাথে আমার মেমোরি ক্যাচ করবে যে এটা এই অধ্যায়ের। সেই অধ্যায়ে আমরা চলে যাব, সেই অধ্যায়ে চলে গিয়ে তারপরে আমাদের যে ধারাবাহিকতা আছে সেই নিয়ম কানুন যেগুলো আছে সেই নিয়ম কানুন গুলো ফলো করে আমরা বের করব। সেজন্য 37টা অধ্যায় আমাদের মুখস্থ করা খুবই জরুরি। আপনারা একটু কাইন্ডলি 37টা অধ্যায় একেবারে মাইন্ড থেকে শুরু করে জেনারেটিভ পর্যন্ত একটু মুখস্থ করে নেবেন। এটা মুখস্থ করার আর একটা সহজ পদ্ধতি হলো আপনি হাতে লিখবেন অথবা রেপার্টরির ওইটা মোবাইল তো আছে, মোবাইল একটু ফটোকপি করে একটা ছবি করে নেবেন। যখন মনে পড়বে, আপনি এখন মনে করেন যে মাইন্ড ভার্টিকে হেড ডাইভিশন ইয়ার হিয়ারিং স্পেস মাউথ টিথ এই পর্যন্ত হলো, তারপরে আপনার যখন মনে হবে যে এইটা পর্যন্ত পারি, তার টিথের পরে কি, টিথের পরে কি, ফেস মাউথ টিথ, তারপরে কি এটা একটু দেখে নিলেন। এই সময় এক সময় হয়ে যাবে, এক সময় হয়ে যাবে যে আপনি এক নিঃশ্বাসে বলে ফেলতে পারেন যে মাইন্ড ভার্টিকে হেড ডাইভিশন ইয়ার হিয়ারিং স্পেস মাউথ টিথ থ্রট এক্সটার্নাল থার্ড স্টমাক অ্যাবডোমেন রেকটাম স্টুল ব্লাডার কিডনিস প্রসিডিউরাল ইউরেথ্রা জেনিটাল ফিমেল জেনিটাল ল্যারিংস সেন্ট্রিক্যাল এক্সপ্রেশন কব এক্সপ্রেশন চেস্ট ব্যাক এক্সট্রিমিটি স্লিপ স্লিপার পারস্পিরেশন স্কিন জেনারেটিস। এইভাবে আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। তো সুতরাং আপনি এইভাবে মুখস্থ করে ফেলবেন। শুধু নট অনলি দ্যাট, এগুলো মুখস্থ করবেন, মুখস্থ তো করবেন প্লাস রেপার্টরিটা এইভাবে সোজাভাবে ধরলে, রেপার্টরিটা সোজাভাবে টেবিলের উপরে রাখলে ডান হাতের বৃদ্ধাঙ্গুল বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনি নিজে অনুমান করে বের করতে চেষ্টা করবেন যে এই আমি বের করছি কি এক্সট্রিমিটিস। বড় বড় যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো এক বাক্যে বের করলে একবারে বের হয়ে যাবে। ছোট যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো দেখা যাবে যে আমি কোথায় বের করছি, স্টমাক, এই স্টমাক পাইনি, তারপরে আগের একটু অন্য আর একটা চ্যাপ্টার আছে যে আগের চ্যাপ্টার কি পরের চ্যাপ্টার কি, ছোট চ্যাপ্টার গুলো এমন হতে পারে, সেগুলো এইভাবে বের করবো। তাহলে আমাদের চ্যাপ্টার বের করার সাথে সাথে তারপরে আমাদের পরবর্তী ধাপ যেগুলো আছে সেই ধাপগুলোতে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুব্রিকগুলো বের করব। এরপর আছে আমাদের সাব অর্গান গুলো। সাব অর্গান গুলো কিভাবে লেখা আছে ইতিমধ্যে আমি অনেকটাই যে শীটটা তৈরি করেছি এই শীটটা কিছু সংশোধন আছে, কিছু সংযোজন আছে, আরো বিস্তারিতভাবে বোঝা যায়, একেবারে সহজে বোঝা যায়, সেই জন্য আরো কিছু সংযোজন করে আমি নতুন শীটটা দিয়েছি। ইতিমধ্যে নতুন শীটটা আমি সরাসরি কাউকে কাউকে পাঠিয়ে দিয়েছি, হয়তোবা পেয়ে গেছেন। আর যারা পাননি তাহলে একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন, নতুন শীটটা দিয়ে দেবো। নতুন শীটটায় বোঝার জন্যে আরো সহজ করা হয়েছে। আমার জ্ঞানের আলোকে আমি আরেকটু ইলাবোরেটলি লিখতে চেষ্টা করেছি, বুঝতে চেষ্টা করেছি। আর যারা শীট পাননি তারা আমার সাথে যোগাযোগ করে শীটটা নিয়ে নেবেন, শীটটা নিয়ে নিলে সুবিধা। আর আমি তো বলেছি যে আপনারা শীটটা পড়বেন যখন কোথাও আটকে যাবেন, তখনই দরকার হলে আমাকে রিং দেবেন। এখন আমি যদি খুব বেশি ঝামেলায় না থাকি, ব্যস্ত না থাকি, তাহলে 1-2 মিনিটের মধ্যে দরকার হলে সেটার ব্যাখ্যা দিয়ে দেবো, আপনার সলিউশন হয়ে যাবে। কারণ আমি চাই আপনারা যারা সময় নষ্ট করে আমার এখানে আসছেন তারা যত দ্রুত সম্ভব হোমিওপ্যাথি যে কোনো বিষয়ে আমার স্বল্প জ্ঞানের আলোকে আমি আপনাদেরকে সেই ব্যাখ্যাটা দিতে চেষ্টা করব, সেটা জানাতে চেষ্টা করব। ইভেন কি আমি অনেক বিষয়ই জানি না, অনেক বিষয় না জানলেও আপনার প্রশ্নের উত্তর যদি আমার না জানা থাকে তাহলেও আমি চেষ্টা করব দেশ বিদেশের খ্যাতনামা হোমিওপ্যাথ যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমি সেটার সমাধান যেন দেয়া যায় সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাতে আমার সুবিধা হবে, আমি যে ব্যাপারটা জানি না সেটা আমারও জানা হয়ে যাবে,
আর আপনারও সুবিধা হবে। তো নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর সর্বোপরি কথা হলো, আমার শীটটায় আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা কাইন্ডলি যারা নতুন আসছেন তারা হোয়াটসঅ্যাপ, আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার লোকেশন কোথায় আপনি, সেটা একটু কাইন্ডলি আমাকে দিয়ে দেবেন। আমরা এখন শিখবো সাব অর্গান বলতে কি বুঝি আমরা, সেটা আবার একটু আলোচনা করে নিই, একটু সংক্ষেপে ব্যাখ্যা করে নিই। কারণ হলো আমরা সবাই অনেকেই, এমনকি অনেকেই আছেন আমার চেয়ে অনেক ভালো জানেন রেপার্টরি এবং অন্যান্য এবং অনেক বিষয়, কিন্তু কিছু কেউ কেউ হয়তো একটু কম জানেন, সেক্ষেত্রে আমি ব্যাখ্যাটা একটু দিয়ে নিচ্ছি। সাব অর্গান হলো, আমরা হেড আমাদের একটা অর্গান, হেডের 7টা সাব অর্গান আছে, যেটা রেপার্টরিতে ওইভাবে উল্লেখ করে, রেপার্টরিতে ওই সাব অর্গান উল্লেখ করে তার এগেইনস্টে মেডিসিনের কথা বলা হয়েছে, তার এগেইনস্টে লক্ষণের কথা বলা হয়েছে। এই জটিলতা থাকলে, এই সমস্যা থাকলে, এই ব্যথা থাকলে, তাহলে এই মেডিসিনটা। সেই জন্য সাব অর্গান গুলো আমাদের জেনে নিতে হবে। মাথার সাব অর্গান গুলো বোন, ব্রেইন, ফরহেড, অক্সিপুট, লেফট টেম্পল, রাইট টেম্পল, ভার্টেক্স, এটা হলো 7টা সাব অর্গান। সেজন্য রেপার্টরিতে সেই সাব অর্গান গুলো কিভাবে আলোচিত হয়েছে, সে তার সজ্জাক্রমটা যদি আমরা জানি, তাহলে আমার প্রয়োজন যেখানে যাওয়ার সেইখানে আমি তাড়াতাড়ি চলে যাব, তাহলে আমার প্রত্যেক পৃষ্ঠাগুলো খুঁজতে হলো না। রেপার্টরিতে সাব অর্গান গুলোর বর্ণনা ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে দেয়া আছে, প্রতিটা ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারেই দেয়া আছে। বাট দুটো চ্যাপ্টার আছে, যে দুটো চ্যাপ্টারের ইংরেজি সাব অর্গানের বর্ণনাগুলো ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে না দিয়ে আমাদের শরীরে যে সিরিয়ালি সৃষ্টিকর্তা সাজিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে সিরিয়ালি আছে। সেই দুটো চ্যাপ্টার হলো এক্সট্রিমিটিস এবং ব্যাক। রেপার্টরি দুটো চ্যাপ্টার, এক্সট্রিমিটিস এবং ব্যাক, এই দুটো চ্যাপ্টারে আমাদের সাব অর্গান গুলো আমাদের শরীরে যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানো আছে সিরিয়ালি। তাহলে সেইভাবে সিরিয়ালি যে সাজানো আছে সেটা আমাদের জানতে হবে। সেটা জানলে দেখা যাবে যে আমার এক্সট্রিমিটিসের, আমার আপার আর্মের রুব্রিক গুলো যেখানে দেয়া আছে, ফিঙ্গারের রুব্রিক গুলো তার 20 পৃষ্ঠা পরে দেয়া আছে। এখন এই 20 পৃষ্ঠা পরে দেয়া থাকলে আমি যদি এটা না জানি, তাহলে তো এই প্রথম পৃষ্ঠা থেকেই খুঁজবো। আর যদি আমি জানি যে আমার আপার আর্মের রুব্রিক গুলো যেখানে আছে, ফিঙ্গারের রুব্রিক গুলো তার 20 পৃষ্ঠা পরে আছে, আমি তাহলে একবারে 20 পৃষ্ঠা পার হয়ে সেখানে চলে যাব। সেজন্যই আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আপার আর্মের যে এক্সট্রিমিটিসের দুটো পার্টে, এক্সট্রিমিটিসের সাব অর্গানগুলো দুটো পার্টে ভাগ করে আলোচনা করা আছে। প্রথম হলো আপার লিম্বস, সেকেন্ড হলো লোয়ার লিম্বস। আপার লিম্বসের সাব অর্গানগুলোর সিরিয়াল হলো শোল্ডার, আপার আর্ম, এলবো, ফর আর্ম, রিস্ট, হ্যান্ড, ফিঙ্গার। আপনারা এটুকু বুঝতে পারছেন তো? শোল্ডার, আপার আর্ম, এলবো, ফর আর্ম, রিস্ট, হ্যান্ড, ফিঙ্গার, এটা আপনারা সবই জানেন যে কোনটার কিছু। আমাদের ঠিক আপার আর্মের জয়েন্টের এখানে যেটুকুন ঘাড় থেকে, এটা হলো শোল্ডার। তারপরে হলো আপার আর্ম, হলো এই জয়েন্ট থেকে আমাদের কনুই পর্যন্ত, এলবো পর্যন্ত, এটা হলো আপার আর্ম। তারপরে এলবো তো, কনুই তো আপনারা সবাই চিনেন। তারপরে কনুই থেকে রিস্ট, কবজি, এই পর্যন্ত হলো ফর আর্ম। তারপরে কবজিটা তো চিনেন, তারপরে একটা হাত, তারপরে তো ফিঙ্গার আপনারা সবাই চিনেন, এটা হলো। তারপরে লোয়ার লিম্বসের আছে, লোয়ার লিম্বসের সাব অর্গান গুলো আছে নেক্স, হিপ, থাই, নি, লেগ, অ্যাঙ্কেল, ফুট, টোস। আর ব্যাক অফ দ্য সাব অর্গান গুলো হলো এই সিরিয়ালি সাজানো আছে সার্ভাইকেল, ডরসাল, লাম্বার, স্যাক্রাম এন্ড কক্সিক্স। আচ্ছা, এই সাব অর্গানগুলোর ব্যাপারে নট সাব অর্গান, আপনি এই শীটটার যেখানে যতগুলো বিষয় আছে, কোথাও বুঝতে সমস্যা হলে কাইন্ডলি একটু কথা বলবেন। আর আমি যে আলোচনা করছি, এখানে যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয় বা আপনি যদি ঠিক মতো না বুঝেন, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি আনমিউট করে একটু কাইন্ডলি বলবেন, দরকার হলে আমার দ্বিতীয়বার বলবো। কারণ হলো পৃথিবীতে 800 বা 850 কোটি মানুষ আছে। সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব এখানেই যে 850 কোটি বা 900 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষই ভিন্ন, প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মেধা, মনন সব আলাদা।
তো সুতরাং একজন একবার বললে বুঝবেন, আর একজন দুইবার বললে বুঝবেন, একজন একভাবে বললে বুঝবেন, আর একজন আরেকভাবে বললে বুঝবেন। সেজন্যই আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। কারণ হলো আমার দৃষ্টিকোণ থেকে আমি কখনোই এই কথা বলবো না যে আপনার মাথায় কি গোবর আছে যে আপনি বুঝেন না, এ কথা আমি কখনো বলবো না, এই কথা বলার দুঃসাহস আমার নেই। তার কারণ হলো আমি মনে করি আপনি বুঝেননি, তার সব দায়বদ্ধতা আমার, কারণ আমি আপনাকে বুঝাতে পারিনি, ব্যর্থতাটা আমার। সেজন্যই আমি একবার না দুইবার না, দরকার হলে তিনবার বলবো, কোনো সমস্যা নেই। সেজন্য আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি না বুঝলে বলবেন। আর এখানে যিনি বুঝেছেন আলহামদুলিল্লাহ, তার প্রতি আন্তরিক ধন্যবাদ। আর যিনি বুঝেননি, যিনি বুঝেছেন, যিনি বোঝেননি, যিনি যদি আবার একটু জানতে চান, যিনি বুঝেছেন তার প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে যেহেতু যিনি বোঝেননি তিনি আমাদেরই সহযোগী, তাকে আমরা সাথে করে নিয়েই এগিয়ে যাব। তাকে বোঝানোর জন্য দরকার হলে আমরা একই জিনিস দরকার হলে দুইবার শুনবো, তিনবার শুনবো, তিনবার শুনলেও কোনো সমস্যা নেই। কারণ হলো আমি যখন বলবো আমার প্রতিবার বলারই ধরন একটু আলাদা হয়ে যাবে, প্রতিবার বলারই ধরন একটু আলাদা হয়ে যাবে। একজন যখন বুঝতে পারছেন না, তা আমি চেষ্টা করব আমার স্বল্প জ্ঞানের আলোকে অন্যভাবে একটু বোঝাতে, তাহলে সেখানে আপনারও কিছু না কিছু শিক্ষণীয় থাকবে। সেজন্য আপনি আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যে কেউ না বুঝলে দ্বিতীয়বার বলার সময় আপনারা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে তাকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত সম্প্রসারিত করবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। এরপরে আমরা আসবো রুব্রিকের চরিত্র। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার আমি দুঃখিত, আমি রান্না করতে করতে ভুলে গেছিলাম, টাইমটা ওভার হয়ে গেছিল, একটু লেটে ঢুকলাম। তো Okay. স্যার এগুলো মানে পড়তে গিয়ে বুঝতে পারছি, পড়ছি হ্যাঁ, কিন্তু ওই যে এক্সটিভিটিজ আর ব্যাক দুটো যেমন সাজানো আছে, ওই অর্গান গুলো যেভাবে সাজানো আছে আমাদের দেহে সেইভাবে সাজানো আছে। তো এইটা পড়তে গিয়ে বুঝতে পারছি, কিন্তু রুব্রিক খুঁজতে গিয়ে আর মাথা থাকছে না, হ্যাঁ ওইভাবে খুঁজতে গিয়ে আর পাচ্ছি না, এটা হচ্ছে সমস্যা স্যার। এগুলো মুখস্থ করতে হবে তাই তো, যে সাজানো আছে পরপর, যেমন এগুলো সার্ভিক্যাল, ডরসাল, তারপরে লাম্বার, স্যাক্রাম আর কর্সিক, এগুলো কক্সিক, এগুলো মুখস্থ করতে হবে স্যার। মুখস্থর বিষয় এটা তেমন না, শুধু জানতে হবে যে সার্ভাইকেল কোনটা, ডরসাল কোনটা, লাম্বার কোনটা, সেক্রাম কোনটা, কক্সিক্স কোনটা। এটা তো আমরা জানি। সার্ভাইকেল হলো এই ঘাড় থেকে তারপরে কিছু দূর পর্যন্ত সার্ভাইকেল, তারপরে আমি এইটা দরকার হলে আরেকদিন একটু ভালো করে বুঝিয়ে দেব যে এইটা এটা। তো এটা মুখস্থর বিষয় না, এটা রেপার্টরিতে কোন জায়গায় আছে এই সিরিয়ালে, এই সিরিয়ালটা মুখস্থর বিষয়, যে এই সিরিয়ালটা এমনি, এই সিরিয়ালটা মুখস্থর বিষয়। তো সিরিয়ালটাও মুখস্থর বিষয় না, কারণ অ্যানাটমিক্যালি যখন আমি জানবো যে এইটুকুন হলো সার্ভাইকেল, মানে ঘাড় থেকে ওই পর্যন্ত সার্ভাইকেল, তারপরে টুকুন হলো ডরসাল, তারপরে হলো লাম্বার, তারপরে হলো স্যাক্রাম, হলো একেবারে মানে মাজার কোমরের থেকে এইটুকু, তারপরে হলো কক্সিক্স, হলো ওই যে একবারে কোন আইসক্রিমের মতো যেটুকুন চোখা থাকে সেইটা হলো কক্সিক্স। তো এইটুকুন এই সিরিয়ালই থাকে। এইটা জানা হলে যে যখন আমি সেই চ্যাপ্টারে যাব, এক্সট্রিমিটি চ্যাপ্টারে যাব, তখন আমি ওই কোন পৃষ্ঠায় আছে, কোন পৃষ্ঠায় কত দূর হবে, সেটাও যে যখন 16টা স্তরের একেবারে ক্লিয়ার একটা কনসেপ্ট আমার মধ্যে চলে আসবে, তখন আমি অটোমেটিকলি আমি যেখানে যাওয়ার সেখানে চলে যাচ্ছি। এবং প্র্যাকটিস করতে করতে ওই যে একটা কথা আছে না, আমি বারবারই বলি যে ভালোবাসার কোন কথাটির কি যে আসল মানে, যে ভালোবেসেছে হয় সেই শুধু জানে। সুতরাং আমি যদি কাউকে ভালোবাসি, তাহলে তার চোখের চাহনি দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আসলে ও আমার এই কথাটা বলতে চাচ্ছে। ঠিক অনুরূপ ভাবে আমরা রেপার্টরি বুঝতে হলে রেপার্টরি প্রণেতা যে ডাক্তার জেমস টাইলার কেন্ট, তাকে বুঝতে হবে। আর যেহেতু একটা হোমিওপ্যাথি নিয়ে, তাহলে হোমিওপ্যাথি যদি আমরা বুঝতে চাই, তাহলে হোমিওপ্যাথি বুঝতে চাইলে ডাক্তার স্যামুয়েল হানেমানকে একেবারে 10ই এপ্রিল 1755 সাল থেকে 2 জুলাই 1843 সাল পর্যন্ত ডাক্তার স্যামুয়েল হানেমানের যে চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, আনন্দ, উৎসব, মেধা, মনন, পড়াশোনা যা কিছু করেছেন, সে বিষয়টা আমি যদি রিয়েলাইজ করি, তাহলে আমরা
ডাক্তার স্যামুয়েল হানিম্যানের অর্থাৎ হোমিওপ্যাথির তার যে কথাগুলো ছিল তার প্রত্যেকটা কথার অন্তর্নিহিত তাৎপর্য রিয়েলাইজ করতে আমাদের সহজ হবে। সেজন্যই আমরা যারা হোমিওপ্যাথিতে আছি তারা ডাক্তার স্যামুয়েল হানিম্যানের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কাজকর্মের কথা চিন্তা করতে হবে। তার পড়াশোনার ধরনের কথা, তার ত্যাগ তিতিক্ষার কথা, সর্বোপরি সবচেয়ে বড় কথা হলো 36টা বছর যে অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন সহ্য করে গেছেন এবং সেই 36টা বছর কিভাবে অতিবাহিত করেছেন আমাদের নিজেদেরকে, সেই অতিবাহিত উনি যতটা করেছেন সেটা করে তো হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করে গেছেন। সেই হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান আমরা পেশা হিসেবে নিয়েছি, আমাদের সংসার যাত্রা, আয় ব্যয়, নির্বাচন, আনন্দ উপভোগ করার জন্য আমরা নিয়েছি। তাহলে আমাদের কতটা করা দরকার আমরা চিন্তা করব যে আমরা উনি সফলতা পেতে 36 বছর যে কষ্ট করেছেন, একেবারে অবর্ণনীয় কষ্ট করেছেন, সেই 36টা বছর তারপরে যে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন, যে তারপরে বলা হয়েছে একসময় উনি কাপড় কাচা সাবান কেনার পয়সাও ছিল না ওনার, এমন আর্থিক অনটনের মধ্যে ছিলেন। আবার শেষ জীবনে উনি বাংলাদেশি বা ভারতীয় রুপির টাকায় প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করেছেন এবং সৎ উপায়ে, যথাযথ উপায়ে। এবং তার এই আর্থিক অনটনের কথা এবং আর্থিক সচ্ছলতার কথা, এই দুটো পার্ট আমরা যদি বিবেচনায় আনি তাহলে আমরা সফলতার জন্য আমার কতটা কষ্ট করা দরকার, কতটা পড়াশোনা করা দরকার, কতটা একেবারে দৃঢ়তা নিয়ে আমার হোমিওপ্যাথি প্র্যাকটিস গবেষণা করা দরকার সেটা আমরা বুঝবো। আর সফলতার দ্বার প্রান্তে পৌঁছলে কত কষ্ট সহ্য করব, যে প্রথম অবস্থায় আর্থিক একটু অনটন থাকলেও সেটাকে আমরা মেনে নেব, কিন্তু যথাযথ পদ্ধতিতে সৃষ্টিকর্তার নির্দেশিত পথে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করব। ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাবই। সেজন্যই আমরা বিনীতভাবে অনুরোধ রাখবো যে যারা আমরা হোমিওপ্যাথিতে আসছি তারা ডাক্তার স্যামুয়েল হানিম্যানের যে 36টা বছরের অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন সহ্য করার যে ইতিহাস এবং যে বাধা বিপত্তিগুলো আছে, সে বাধা বিপত্তিগুলো যে অতিক্রম করেছেন, সে বাধা বিপত্তি যে পেরিয়ে আসছেন, এই পেরিয়ে আসার যে মনের যে দৃঢ়তা, মনের যে সক্ষমতা, মনের যে আগ্রহ, প্রচেষ্টা, এই প্রচেষ্টাগুলো আমরা আমাদের জীবনে যদি প্রয়োগ করতে পারি, আমাদের সামনে যে বাধা বিপত্তিগুলো আসবে সেই বাধা বিপত্তিগুলো এইভাবে তো অতিক্রম করতে পারি, তাহলে আমরাও ইনশাল্লাহ সাফল্যর দ্বার প্রান্তে পৌঁছে যাবই। তো সেজন্যই আমি বিশেষভাবে অনুরোধ রাখবো আমাদের এই হোমিওপ্যাথি পেশায় যারা নিয়োজিত আছি তারা ডাক্তার স্যামুয়েল হানিম্যানের ওই 36 বছরের যে যুদ্ধের যে জীবন, যে যুদ্ধ করে করে উনি যে এগিয়ে গেছেন প্রতিটা পদে, কোথাও আপনি পিছনে ব্যাক করেননি, সামনের দিকে এগিয়ে গেছেন, সেই উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা পাওয়ার জন্য সেই বিষয়গুলো আমরা একটু আমাদের রিয়েলাইজ করতে চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ সুন্দর প্রশ্নের জন্য। তারপরে আমরা আসছি এখন রুব্রিক এবং চরিত্রগত এবং সাধারণ রুব্রিক দুটো আছে, একটা হলো চরিত্রগত, একটা সাধারণ। তো সাধারণভাবে যদি আমি বলি, এইটা আমরা একটু পরে এই বিষয়টা আলোচনা করব, কারণ এই বিষয়টা পরবর্তীতে 16টা স্তরের ধারাবাহিকতা এখানে আসবে, সেজন্য চরিত্রগত ব্যাপারটা আমরা একটু পরে আলোচনা করি। তার আগে রেপার্টরিতে কোনো কিছুর বৃদ্ধি হলে সেখানে অ্যাগ্রাভেশন লেখা থাকে এবং অ্যাগ্রাভেশন সংক্ষিপ্ত আকারে AGG দিয়ে লেখা থাকে, আর কোনো কিছুর উপশম বা হ্রাস হলে সেখানে লেখা থাকে অ্যামেলিওরেশন, যার সংক্ষেপে ML লেখা থাকে। তো রেপার্টরিতে যেখানে কোনো কিছুই লেখা থাকবে না সেটা আমরা ধরে নেব অ্যাগ্রাভেশন বা জটিলতার শুরু বা কষ্টের শুরু বা সমস্যার তৈরি, আর যেখানে কিছু উপশম থাকবে সেখানে তো অ্যামেলিওরেশন লেখা থাকবেই। এরপরে আমাদের আছে রেপার্টরিতে মাইল মিটারের ব্যবহার। মাইল মিটারের ব্যবহার আমরা ঠিক জানি যে ঢাকা থেকে কলকাতার দূরত্ব 600 কিলোমিটার, তারপরে ঢাকা থেকে আমরা সাভার পর্যন্ত আসলে দেখি যে 550 কিলোমিটার, তারপরে আরিচা পর্যন্ত আসলে দেখবো যে 500 কিলোমিটার, এইভাবে কমতে থাকবে এই দূরত্ব নির্দেশক মাইল মিটার। ঠিক রেপার্টরির ক্ষেত্রেও মাইল মিটার দূরত্ব নির্দেশক। এই দূরত্ব নির্দেশকটা কিরকম, যে আমি এখন রেপার্টরির যে পৃষ্ঠায় আছি, যেখানে আছি, সেখান থেকে আমি যে রুব্রিকটা বের করতে চাচ্ছি
সেই রুব্রিকটার দূরত্ব কত, 10 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা না 200 পৃষ্ঠা। এই যে নির্দেশনাগুলো, এই নির্দেশনাগুলোকেই আমরা মাইল মিটার বলবো। আমাদের প্রত্যেক পৃষ্ঠার উপরের লাইনের দিকে তাকালেই দেখবো যে বোল্ড করে একটা লেখা থাকে, আর মাসুদ ভাইয়ের রেপার্টরিতে লাল করে লেখা থাকে। এইটা দেখেই আমরা বুঝবো যে আমাদের কাঙ্ক্ষিত রুব্রিকটা বের করার জন্য আমাদের কত দূর যেতে হবে, আরো সামনে যেতে হবে না ব্যাক করতে হবে, নাকি 2-1 পৃষ্ঠা পরেই পাবো। এই যে নির্দেশনাগুলো, এটা হলো মাইল মিটার। আমরা রেপার্টরি ব্যবহারের সময় এই মাইল মিটারের বিশদ ব্যবহার আরো আলোচনা করব। তারপরে আছে এখন যে বিষয়টা আলোচনা করব, সেই দুটো বিষয় আলোচনার জন্য এখন আমাদের এই পুরা রেপার্টরিটা প্রথম পৃষ্ঠা থেকে 1423 পৃষ্ঠার মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে, যতগুলো রুব্রিক আছে, প্রত্যেকটা প্রধান রুব্রিক যেটার সাব রুব্রিক গুলো আছে, 2-1টা রুব্রিক থাকতে পারে তার সাব রুব্রিক নাই, সেগুলো তো একটা পেলেই হয়ে যাচ্ছে, কিন্তু যেটার আছে সেগুলোর সব সেই রুব্রিক সাব রুব্রিক প্রধান রুব্রিক গুলোর 16টা স্তরে সব সাব রুব্রিক গুলো ভাগ করে লেখা থাকে। এই 16টা স্তর আমাদের জানা অত্যাবশ্যক। এই 16টা স্তর আমরা যে যত স্পষ্টভাবে যত দ্রুত বুঝতে পারবো, আমরা আমাদের রুব্রিক গুলো ফাইন্ড আউট করা তত সহজ হয়ে যাবে, তত দ্রুত আমরা ফাইন্ড আউট করতে পারবো। তবে আপনারা আশাহত হওয়ার কোনো কারণই নেই। যেটা যত কঠিনই হোক তেমন কঠিন কোনো বিষয়ই না, শুধু প্র্যাকটিসের উপর নির্ভর করবে। যেহেতু একটু জটিল ব্যাপার, ডাক্তার জেমস টেইলর কেন্ট তো আমাদের মতো সাধারণ মেধার মানুষ ছিলেন না, যার জন্য উনি যে মেধা দিয়ে লিখেছেন তার সেই মেধার ফসল যেটা আমরা শিখতে যাচ্ছি, সেটা আমাদের কাছে প্রথম অবস্থায় একটু কষ্টকর মনে হতেই পারে, এটা কোনো বিষয় না। এই কষ্টকরটা কেমন আমার নিকটও, আমি 2-4-5-10 দিন এই রেপার্টরি পিছনে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত, ইভেন কি টিচার বাড়িতে নিয়ে এসেও টাকা দিয়েও তাদের থেকে শিখতে চেষ্টা করেছি, কারণ আমার মেধা অত প্রখর ছিল না, যার জন্য শিখতে আমার অনেক বেশি করেছে। তবে সে তুলনায় আপনারা যারা আছেন, যাদের সাথে কথা বলেছি, তারা অনেক মেধাবী, যে আমি এই 1 ঘন্টা 2 ঘন্টায় যা কিছু বলছি তাতেই আপনারা অনেক কিছুই বুঝে ফেলতে পারছেন। সেজন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আপনারা বুঝে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন আপনি শিখে যাবেন, আটকে যাবেন, তখন শুধু কাইন্ডলি আমার সাথে একটু আলোচনা করবেন। আমাদের সেই 16টা স্তরের প্রথম যে স্তরটা আমরা বলবো, সেটা হলো প্রথম যে দুটো ভাগে ভাগ করা আছে, দুটো স্তরে সাজানো আছে। যে প্রথম যেটা বলতেছিলাম যে সাধারণ আর চরিত্রগত, এই সাধারণ আর চরিত্রগত এখন আলোচনা করব। প্রথম যে রুব্রিকটা আছে, সেই রুব্রিক প্রথমে সাধারণ রুব্রিক বলে আলোচনা করা আছে, তারপরে চরিত্রগত রুব্রিক বলে আলোচনা করা আছে। এখন সাধারণ আর চরিত্রগত রুব্রিকটা হলো, সাধারণ হলো, আমি মাথা দিয়ে যদি হেড চ্যাপ্টারটা আমরা ধরি, মাথা ব্যথা এটা হলো সাধারণ, মাথায় জ্বালাকর ব্যথা এটা হলো চরিত্রগত। মাথা ব্যথা এটা সাধারণ, মাথায় টেনে ধরার মতো ব্যথা এটা হলো চরিত্রগত। মাথা ব্যথা সাধারণ, মাথায় সুচ ফুটানো ব্যথা এটা হলো চরিত্রগত। আপনারা ক্লিয়ার কিনা সাধারণ কোনটা চরিত্রগত কোনটা? একটু কাইন্ডলি রেসপন্স জি করবেন। স্যার, জি হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই সাধারণ এবং চরিত্রগত প্রথম 132 পৃষ্ঠা বের করেন। রেপার্টরি যার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 132 পৃষ্ঠা বের করেন। আমরা যেটা বললাম যে সাধারণ আর চরিত্রগত, 132 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সাধারণ। দেখেন 132 পৃষ্ঠা থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত, এর মধ্যে চরিত্রগত কোনো রুব্রিকই আপনি পাবেন না, যে খাল ধরার মতো ব্যথা, টেনে ধরার মতো ব্যথা, জ্বালাকর ব্যথা। 173 পর্যন্ত এর মধ্যে কোনো রুব্রিক পাবেন না। এই যতগুলো রুব্রিক আছে তত সেই সবগুলো হলো সাধারণ রুব্রিক। সাধারণভাবে যে আমার মাথায় ব্যথা, কানে ব্যথা, টেম্পলে ব্যথা, ফরহেডে ব্যথা, এইগুলো পাবেন। আর 173 থেকে দেখেন, 173 এর ডান কলামের বাইটিং যে লেখা আছে, বাইটিং এটা হলো একটা চরিত্র। এখান থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত এই সবগুলো হলো হেডের চরিত্রগত ব্যথা।
হেড এবং হেডের অংশ। আমার যদি সাধারণ হয় তাহলে এই 132 পৃষ্ঠা থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত দেখবো, এর মধ্যে দেখবো। আর এই চরিত্রগত যদি হয় তাহলে 173-এর পর থেকে 221 পর্যন্ত দেখবো হেড পেইনের, মাথার ব্যথার। এখানে দুটো ভাগ হয়ে গেল, আমরা এই ভাগগুলো আলাদা করতে পারলাম। এইখানে হলে এরকম দেখবো, এখানে হলে এরকম। তারপরে আমার আছে এই দুটো ভাগ আমরা বুঝলাম, সাধারণ আর চরিত্রগত। তারপরে আছে, প্রথমে আমি আলোচনা করেছিলাম যে সমগ্র অঙ্গ এবং অঙ্গের অংশ বিশেষ, এই বিষয়টা আলোচনা করেছিলাম। আমরা মাথা যদি সমগ্র অঙ্গ ধরি তাহলে অঙ্গের অংশ বিশেষ হবে বোন, ব্রেইন, ফরহেড, অক্সিপুট, লেফট টেম্পল, রাইট টেম্পল, ভার্টেক্স। এটুকু আপনারা কাইন্ডলি বুঝতে পেরেছেন কিনা? যদি না বুঝেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা আছে? ভালো আছেন? একবার বলুন। জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে তো পারি স্যার, আপনি ক্লাস করার পরে পরে তো আবার স্যার ভুলে যায়, সমস্যা একটাই। এটা তো, আপনি তো মানুষ, এটা তো ভুলে যাবেন, এটাই তো স্বাভাবিক। তারপরে তো হচ্ছে রিমাইন্ডার দেওয়ার জন্য স্যার আর কিছু অপশন থাকে না, এটাই স্যার সমস্যা। সমস্যা আছে বলেই তো আমরা আছি, আমরা একজন আরেকজনের সহযোগী। আর আমি তো আছি ইনশাল্লাহ। আমি তো আপনাদেরকে বলেছি পৃথিবীতে যে কয়েকটা দিন আল্লাহ পাক রেখেছেন, আমি যতটুক পারি সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে চেষ্টা করব। ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। আপনারা তো এত সহজে বুঝতে পেরেছেন। আমি বললাম না, আমি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 4-5টা দিন, আর 2 দিন কি 3 দিন একেবারে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমার নিজের বাসায়, আমাদের নিজের বাসায় একজন টিচার নিয়ে এসে এই রেপার্টরি শিখেছি। তো সুতরাং আপনারা যে একটু মাঝে মাঝে বুঝেন, মাঝে মাঝে ভুলে যান, এটা তো আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গেছেন আপনারা। সেজন্যই দুশ্চিন্তার কোনো কারণই নেই। ইনশাল্লাহ এক সময় দেখবেন যে আপনারা বয়সে যেহেতু আমার চেয়ে অনেক ছোট, আপনারা ইয়াং বললে ভুল হবে না, সুতরাং আপনারা আমার চেয়ে অনেক অনেক ভালো পারবেন। এক সময়ে দেখবেন যে হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর পরে আমি যেভাবে বলছি এর চেয়ে অনেক সুন্দর করে আমার কথা হয়তো 20 জন মানুষ শুনছে, আপনাদের কথা 1000 মানুষ শুনবে। এত সুন্দর করে আপনারা বুঝাতে পারবেন। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ পারবেন। স্যার, জি স্যার বলুন। আপনি আমাদের ইয়াং বললেন, এখন তো আমাদের কাছে ভিডিওটা অন হয়ে গেছে জোনায়েদ ভাই। হ্যাঁ, জি জি বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। জোনায়েদ ভাই ভিডিও অন হয়ে গেছিল যে। জি, কি বলছিলেন? ইয়াং বললাম, বলতেছিলেন, বলেন, বলুন প্লিজ। স্যার আপনি সবাইকে ইয়াং বলছেন, আমাদের তো মনে হচ্ছে যে আমরা বৃদ্ধা, আপনি ইয়াং, কারণ আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন, আমরা নিতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি ইয়াং স্যার। থ্যাংক ইউ সো মাচ। প্রথম প্রথম মনে করেছিলাম আপনার বয়স হতে পারে স্যার 26 বা সর্বোচ্চ 35। না না, তাই তো, এইরকমই আছে। আপনাদের বয়স ম্যাক্সিমাম এরকমই আছে যে 30, 35 বা 40, কিন্তু দুই একজন আপনার বয়স থাকতে এটা পারেন। মনে করেছিলাম আপনার কণ্ঠস্বরে। আমি তো 67-এ চলে আসছি, তার মানে 70-তে, প্রায় 70-র কাছাকাছি চলে আসছে। সুতরাং তো আমি নিজেকে একটু বয়স্ক মনে করবই। না স্যার, সেটাই তো, আগে তো স্যার আগে জানতাম না আপনার কণ্ঠস্বরে, তাই বুঝে গেছিলাম যে ইয়াং। স্যার আপনি বয়সটা বলবেন না, কারণ আপনার স্পিরিট, আপনার ভলিউম, মানে আপনার সাউন্ড, কণ্ঠস্বর সবসময় ইয়াং মনে হয়। আপনি বয়সটা বলবেন না কাউকে স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তাই মনে করি, কারণ আমি কোন দিন যেন ও আচ্ছা, এই যে সেদিন সকাল থেকে একেবারে সকালে বের হয়েছি, সন্ধ্যায় গিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেছি। ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে তারপরে রাত 10টা পর্যন্ত ওখানে মিটিং করেছি। তারপরে পরের দিন সকাল থেকে শুরু করে সারা দিন সেমিনার করেছি।
তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এটা আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতায় জানাতে হয় যে আলহামদুলিল্লাহ যে আমার এই সুযোগ, সেই শক্তিটুকু দিয়েছেন। কিন্তু অনেকেই আছেন যে 10 কিলোমিটার, 20 কিলোমিটার বা 50 কিলোমিটার জার্নি করলে পরে আর 2 ঘন্টা শুয়ে না থাকলে আর চলতে পারেন না। কিন্তু আমি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন দিক থেকে দূরত্ব মনে হয় প্রায় 250-300 কিলোমিটার হবে। এখান থেকে ঢাকা হয়ে, ঢাকার থেকে তারপরে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে গিয়েও আল্লাহ পাকের মেহেরবানিতে পেরেছি। সেদিন থেকে আলহামদুলিল্লাহ, এটা সবার আপনাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসার কারণেই হয়তো আল্লাহ পাক দান করেছেন, সেজন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, তারপরে আমরা আলোচনায় চলে আসি। আলোচনায় আমরা যাচ্ছিলাম স্যার, হলো, আর 1 মিনিট বিরক্ত করছি স্যার। স্যার, এতদিন জি। আপনাকে যারা যারা পেয়েছিলেন তারা তো ধন্য। আপনার সন্তানরা, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি, তারা তো সবাই ভালো আছেন। তবে আপনাকে আমরা স্যার হিসেবে পেয়ে আমরাও কিন্তু ধন্য স্যার, খুব গর্বিত অনুভব করছি স্যার। থ্যাংক ইউ স্যার। আবারও আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আমরা জীবন আপনার পাশে থাকতে চাই। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দেন, তৈয়বা দান করুক। আমিন আমিন, আল্লাহ পাক সেটা যেন কবুল করেন ইনশাল্লাহ, সেটা আমি একান্তভাবে প্রত্যাশা করি। এবং আমি চাই, আমিও আল্লাহর কাছে চাই যে কয়েকদিন পৃথিবীতে আছি আমি যেন সবার সাথে হাসি খুশি সুসম্পর্ক গড়ে তুলে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, আপনাদের প্রয়োজনে যেন থাকতে পারি, সেটাই আল্লাহ পাক যেন আমাদের দান করেন। আমিন। ইনশাআল্লাহ। এখন আমরা আসছি যে সাধারণ আর চরিত্রগত আমরা বুঝেছি, তারপরে আসছি হলো সাধারণের মধ্যে আবার দুটো ভাগে ভাগ করে আলোচনা করা আছে। কারণ 132 থেকে 173 পেজ পর্যন্ত এইটা সাধারণ, তাহলে 132 থেকে 173, এই যে 132 থেকে 173, তার মানে 40-41 পৃষ্ঠা। এই 41 পৃষ্ঠা যে 41 পৃষ্ঠার রুব্রিক গুলো তো আমরা এক লাইন করে খুঁজে বের করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সো আমরা এর মধ্যে ভাগ করে নেব, সেই ভাগগুলো বুঝলে একেবারে এক্সাক্ট আমি যেখানে রুব্রিকটা পাবো সেখানে চলে যেতে পারবো। এখানে ভাগটা আছে হলো, প্রথমে আছে ওই যে বলেছিলাম সাধারণ সমগ্র অঙ্গ, তারপরে আছে সাধারণ অঙ্গের অংশ বিশেষ। তার মানে এখানে 132 থেকে 153 পেজ পর্যন্ত আছে সাধারণ সমগ্র অঙ্গের, মানে শুধু মাথার রুব্রিক গুলো আছে। আর 153 থেকে 173 আছে মাথার কোনো রুব্রিক নাই, আছে হলো ফরহেড, অক্সিপুট, লেফট টেম্পল, রাইট টেম্পল, ভার্টেক্স, বোন, ব্রেন, এগুলোর। তাহলে দেখেন জেমস টাইলার কেন্ট আমাদের কি সুবিধা করে দিয়েছেন, এখানে আবার দুটো ভাগ করে দিয়ে আমরা একেবারে এক বাক্যে বুঝে ফেলছি যে আমি 132 থেকে 153 এর মধ্যে খুঁজবো না 153 থেকে 173 এর মধ্যে খুঁজবো, ভাগ্য হয়ে গেল। তাহলে প্রথম হলো কি, যে সাধারণ সমগ্র অঙ্গ, 2 নম্বর হলো সাধারণ অঙ্গের অংশ বিশেষ, তারপরে আবার 173 আছে, 173 থেকে 221 পর্যন্ত আছে চরিত্রগত সমগ্র অঙ্গ এবং চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। তার মানে এইটা 4টে ভাগে ভাগ করা হচ্ছে। সাধারণ সমগ্র অঙ্গ 1, 2 সাধারণ অঙ্গের অংশ বিশেষ, 3 চরিত্রগত সমগ্র অঙ্গ, 4 চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। আমরা আজ এই 4টা ভাগ রেপার্টরি থেকে দেখিয়েই আজকের আলোচনা শেষ করব। তারপরে আর যে 16টি স্তর আছে, এই স্তর নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে চেষ্টা করব এটা আলোচনা করে দেখিয়ে দেব। আমার বিশ্বাস যে তখন দেখিয়ে দিলে এই চ্যাপ্টারে আর এইগুলো খুঁজে পেতে সমস্যা হবে না, কিন্তু অন্য চ্যাপ্টারে আবার এর সাথে কম্পেয়ার করে খুঁজে পেতে একটু সময় লাগতে পারে, একটু কনফিউজ হতে পারে, এটা হবেই। এটা 10 বছর রেপার্টরি ঘাটাঘাটি করার পরেও এমন মনে হতে পারে 2-1টা রুব্রিক আসলে আমরা খুঁজে পাচ্ছি না, তেমন হবেই। কারণ হলো 1423 পৃষ্ঠা ব্যাপী যে রুব্রিক গুলো আছে, এই এতগুলো রুব্রিক কোনো মানুষের পক্ষে এক বাক্যে যে এখন বলার সাথে সাথে বের করে ফেলতে পারবো এমন না, কিন্তু আমরা এক সময় পারবো। আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি এখন সাধারণ সমগ্র অঙ্গ, সাধারণ অঙ্গের অংশ বিশেষ, আর চরিত্রগত সমগ্র অঙ্গ, চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। তাহলে আমরা এক বুঝলাম যে 1 থেকে 132 থেকে 153 পর্যন্ত সাধারণ সমগ্র অঙ্গ। 153 পেজ বের করেন, দেখেন 153 পেজে বাম কলামে বোনস আছে।
পেয়েছেন কিনা? জি স্যার। এই বোনস থেকে 173 পেজ পর্যন্ত এই বাইটিং এর উপর পর্যন্ত এটা হলো সাধারণ অঙ্গের অংশ বিশেষ। তার মানে এই 153 বোনস থেকে যে শুরু হয়েছে 173 বাইটিং এর উপর পর্যন্ত, এর মধ্যে আপনি সমগ্র মাথার কোনো ব্যথার রুব্রিক পাবেন না। স্যার একটু জুম করে একটু বড় করে দিলে ভালো হয় স্যার, দেখতে পাচ্ছি জি, রুব্রিকগুলো একটু যদি একটু বড় করে দিলে স্যার, বড় ফন্ট সাইজ আছে স্যার, লেখার ফন্ট করতে পারবেন আপনি আপনি মোবাইলের স্ক্রিনে টাচ করলে তো তো আপনার মোবাইলের স্ক্রিন থেকে আপনি দেখেন করেন। আর আপনার ওই যে শীটটা পেয়েছেন কিনা? আমার শীটটা পেয়েছেন কিনা? শীটটা পেয়ে গেলে ওই যে শেষের শীটটা, মানে আগেরটা দরকার নেই, শেষের শীটটা আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে একটা প্রিন্ট করে নেবেন। এইটা হলো সবচেয়ে সুন্দর পদ্ধতি, যে খুব কাছে থাকবে সবসময় এটা শীট প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে কাছে রাখবেন। আর মোবাইলে তো আছেই, মোবাইলে যখন দরকার তখন দেখে নেবেন। আচ্ছা, তারপরে এখানে আমরা 173 পেলাম। তারপরে 173 পেজের ডান কলামে বাইটিং আছে, সবাই দেখতে পেয়েছেন কিনা? আপনাদের যাদের কাছে রেপার্টরি আছে তারা তো দেখতে পাচ্ছেন বাইটিং। স্যার এই বাইটিং থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত, 221 পৃষ্ঠার ডান মাঝ পর্যন্ত, প্যারালাইসিসের উপর পর্যন্ত এটা হলো পেইনের রুব্রিক গুলো, এটা হলো চরিত্রগত রুব্রিক। এইখানে এই চরিত্রগত যেটা আছে, সাধারণ সমগ্র অঙ্গ, সাধারণ অঙ্গের অংশ বিশেষ যেমন আছে যে 132 থেকে 153 পর্যন্ত সাধারণ সমগ্র অঙ্গ, 153 থেকে 173 পর্যন্ত অঙ্গের সাধারণ অঙ্গের অংশ বিশেষ। কিন্তু চরিত্রগততে এসে এই বাইটিং যেখানে শুরু হয়েছে এটা চরিত্রগত শুরু হলো, বাইটিং যেখানে লেখা হয়েছে সেখান থেকে 11 লাইন এটা হলো চরিত্রগত সমগ্র অঙ্গ। তারপরে আছে চরিত্রগত অঙ্গের অংশবিশেষ ফরহেড, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স। একটা চরিত্র যখন শুরু হবে, একটা চরিত্রের সমগ্র অঙ্গের রুব্রিক গুলো আলোচনা করে তারপরে অঙ্গের অংশবিশেষের রুব্রিক শেষ হলে তারপরে সেই চরিত্রটা শেষ হবে, তারপরে অন্য আর একটা চরিত্র শুরু হলো। দেখেন বোরিং ডিগিং শুরু হলো, সেখানেও সেটা আছে। তারপরে বোরিং ডিগিং এর পরে তারপরে ধরেন আছে 176 পেজে বার্নিং। সেই বার্নিং যেখানে শুরু হয়েছে, বার্নিং এর ধরেন 176 পেজ থেকে এই 177 পেজের যে ব্রেনের উপর পর্যন্ত এটা হলো সমগ্র মাথার রুব্রিক গুলো চরিত্রগত, ব্রেন, ফরহেড, অক্সিপুট এটা হলো চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। এইভাবে 221 পর্যন্ত আলোচনা করা আছে। হেড, পেইন এবং সমগ্র মাথা এবং মাথার অংশ বিশেষ রুব্রিক অর্ধ বিশেষ। এখন আমরা যে চারটে আলোচনা করলাম সেটা হলো সাধারণ সমগ্র অঙ্গ, 2 নাম্বার সাধারণ অঙ্গের অংশ বিশেষ, 3 নাম্বার চরিত্রগত সমগ্র অঙ্গ, 4 নাম্বার চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। এইটুকুন আপনাদের ক্লিয়ার হয়েছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা? আর না বুঝে থাকলে কোথায় বুঝেননি একটু কাইন্ডলি বলবেন, আমি আপনার প্রশ্ন শেষ উত্তর দিয়ে তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার চরিত্রগত সমগ্র অঙ্গের অংশ 173, জি 173-এ স্যার সমগ্র অঙ্গ আছে। তারপর অংশ বিশেষটা হলো শুরু হবে হলো এই যেখানে ইয়ে থেকে স্যার, ফরহেড থেকে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে 4 নম্বর ক্যারেক্টার স্যার, চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ শুরু হলো ওখান থেকে। চরিত্রগত শুরু হলো শুধু বাইটিং চরিত্রের এইটুকু। তারপরে নিচে আবার বোরিং আছে, সেখানে আবার সমগ্র অঙ্গের সমগ্র মাথার রুব্রিক গুলো আছে। তারপরে বোরিং সমগ্র মাথার রুব্রিক গুলো শেষ হলে দেখেন 174 পেজের ডান কলামের মাঝ থেকে ফরহেড আবার শুরু হয়েছে। এটা হলো ওই বোরিং এর অঙ্গের অংশ বিশেষ। ও এক একটা রুব্রিকের ওই
অংশ বিশেষগুলো সবগুলো থাকবে, এই তো স্যার? এক একটা চরিত্রের আগে সমগ্র মাথার থাকবে, তারপরে মাথার অংশ থাকবে, আবার তারপরে আর একটা চরিত্র শুরু হবে, তারপরে সেই চরিত্রের সমগ্র মাথা থাকবে, তারপরে মাথার অংশ থাকবে, তারপরে অন্য একটা চরিত্র থাকবে। প্রত্যেকটা চরিত্রই যেমন স্যার বোরিং দিয়া বি দিয়া হয়ে গেলে তারপর সি দিয়ে আসবে, তারপর ডি দিয়ে আসবে, তারপরে সি দিয়ে আসবে, তারপরে ডি দিয়ে আসবে, তারপরে বার্নিং আসবে, তারপরে প্রথমে বার্নিং সমগ্র আসবে, থাকবে, তারপরে কাটিং আসবে, প্রথমে সমগ্র ড্রয়িং থাকবে, আসবে। তারপর সব অংশ বিশেষ থাকবে। হ্যাঁ, এটা ধরেন 221 পৃষ্ঠা পর্যন্ত এইভাবে আছে। জি স্যার। তাহলে মনে হয় আমরা একেবারে নতুন যারা আছেন তাদের মধ্যে হয়তো একটু কনফিউশন থাকতে পারে, আর তা না হলে মোটামুটি মনে হয় সবার নিকট মোটামুটি ক্লিয়ার হয়েছেন সম্ভবত। তারপরেও একবারে আমি তো বললামই যে একবারে আসলে ক্লিয়ার হওয়া যাবে না, একবারে ক্লিয়ার হওয়া খুবই কঠিন। আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছি যে আমি কতভাবে চেষ্টা করেছি এবং আমি কত জায়গায় গিয়েছি রেপার্টরি শেখার জন্য। সে তুলনায় আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানাতে চাই যে আপনারা অনেক মেধাবী, অনেক সহজে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম স্যার ওইটা ওই সাধারণ লক্ষণ যেটা ওই লাইনে 132 থেকে 173 পাতাটা বোঝালেন। 132 থেকে 173 পেজ পর্যন্ত সাধারণ লক্ষণগুলো বলা আছে। হেড, মাথার সাধারণ ব্যথার কথা বলা আছে। প্রথমে বলা আছে সাধারণ সমগ্র মাথার কথা, তারপরে বলা আছে 132 থেকে 153 পর্যন্ত আছে সমগ্র মাথার কথা, 153 থেকে 173 পর্যন্ত বলা আছে মাথার অংশ বিশেষ, কপাল, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স এইগুলোর কথা। তারপরে 73 থেকে শুরু হয়েছে চরিত্রগত। তো 221 পর্যন্ত, তাই নাকি স্যার? জি চরিত্রগুলো 221 পর্যন্ত। আবার একটু বলেন, ক্লিয়ার বোঝা যায়নি। 221 পর্যন্ত। হ্যাঁ, চরিত্র হলো 173 যে ডান কলামের মাঝে থেকে শুরু হয়েছে, তার বাইটিং থেকে শুরু হয়েছে, বাইটিং থেকে 221 পর্যন্ত। আর 173 থেকে 221 পর্যন্ত চরিত্রগত, এর মধ্যে কি ভাগ আছে একটু যদি কাহিনী আরেকবার বলে দেন স্যার। 173 থেকে 221 মধ্যে যে ভাগগুলো আছে একটু কাহিনী যদি স্যার বলেন। এর মধ্যে ভাগ অনেক আছে, তার মধ্যে প্রথম যে ভাগটা বলেছি যে সমগ্র অঙ্গ আর অঙ্গের অংশ বিশেষ, সমগ্র মাথা এবং মাথার অংশ বিশেষ, এই দুটো ভাগ বলে দিছি। যে প্রথম আছে বোরিং এর যে সমগ্র মাথার গুলো আছে প্রথম 11 লাইন, তারপরে থেকে ফরহেড, অক্সিপুট নিচে দেয়া আছে সেটা দিয়েছি এবং বলে দিয়েছি, এবং সে সবগুলো এইভাবে দেয়া আছে। আর অন্যান্য ভাগ যেগুলো আছে আরো সহজে খুঁজে পাওয়ার জন্য সেটা আমি আগামী মঙ্গলবারে ইনশাল্লাহ একেবারে ক্লিয়ার করে দেবো, সেখানে আপনাদের বুঝতে যাতে সহজ হয় সেভাবে বলে দেবো। এখানে বাইটিং এর বলা আছে 173 পেজে বাইটিং শুরু হয়েছে। বাইটিং থেকে প্রথম 11 লাইন হলো সমগ্র মাথার মানে সমগ্র অঙ্গের, আর তারপরের যে ফরহেড, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স এটা হলো অঙ্গের অংশ বিশেষ। এটুকুন ক্লিয়ার কিনা? তারপরের যে ভাগগুলো আছে সেগুলো আপাতত বন্ধ থাক, সেগুলো নিয়ে আলোচনা করব না, সেগুলো আগামী মঙ্গলবারে আলোচনা করবো ইনশাল্লাহ। আগামী মঙ্গলবারে আলোচনা করে এই 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত এই যে 16টা স্তর আছে সেই 16টা স্তর আলোচনা করে ভাগ করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার এটা একটু ক্লিয়ার হয়েছে কি বলবো স্যার একটু? জি বলুন স্যার। বলছি হেড তো আমাদের মাথাটা তো সমস্তটাই মাথা তো একটাই। জি। এখন মাথার অংশ বিশেষ, সেটা পিছনে হতে পারে, সামনে হতে পারে, উপরে হতে পারে, পাশে হতে পারে, এটাই তো হচ্ছে মাথার বিভিন্ন অংশ বিশেষ। হ্যাঁ, এখানে কাইন্ডলি একটু আপনি এইভাবে কথা না বলে বলবেন যে ফরহেড, অক্সিপুট, মাথার যে অংশগুলো আছে সেইভাবে বলবেন, টেম্পল, ভার্টেক্স এইভাবে বলবেন, তাহলে আপনারও জানা হয়ে যাবে এবং বুঝতে সহজ হবে। আর এটা হলো আমার রেপার্টরিতে এইভাবে টেম্পল বলেই উল্লেখ করা আছে, সেই জন্য ওইভাবে বলবেন। আচ্ছা, তারপরে আছে ব্যথার চরিত্র। কোনটা যে স্ক্রুর মতন ব্যথা, কেটে দেওয়ার মতন ব্যথা, টনটনে, জি। এগুলাই হচ্ছে চরিত্রগত। এটা হলো 173 থেকে শুরু হলো। এটা চরিত্রগত লক্ষণ।
হ্যাঁ, চরিত্রগত লক্ষণ এখানেও আছে, সমগ্র মাথা এবং মাথার অংশ বিশেষ, কিন্তু চরিত্রগত সমস্ত মাথাতে হতে পারে, আবার কোনো একটা মাথার অংশ বিশেষ। হ্যাঁ, ফরহেড হতে পারে, অক্সিপিট হতে পারে, টেম্পল হতে পারে, সেটা। ঠিক ঠিক স্যার, এটা ক্লিয়ার স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আর দুই একটা কথা বলে ইনশাল্লাহ শেষ করব, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে। আমি সর্বদাই বলে থাকি এবং আমার প্রতিটা গ্রুপে যখন কথাবার্তা বলি তখন আমার বিশেষ অনুরোধ সবার প্রতি যে আমরা প্রত্যেক হোমিওপ্যাথ একজন আরেকজনের সহযোগী, কোনোভাবেই প্রতিযোগী নয়। আমার পাশে যদি 10টা চেম্বার থাকে তাহলে আমার ব্যবসা ভালো হবে বই, খারাপ হবে না। আমরা কেউ মনে করতে পারি আমার পাশে আরেকজন আসলে রুগী তো অর্ধেক ভাগ হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। কারণ আপনি যদি হাত প্রসারিত করেন, সহযোগিতার হাত প্রসারিত করেন, সৃষ্টিকর্তা আপনার তার রহমতের হাত প্রসারিত করবেন। কারণ সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আসলে ব্যাপারটা এরকমই। ওয়ালাইকুম আসসালাম। জি, কিছু বলবেন? আমার রেপার্টরি বিষয়ে একটু জানতে চাইছিলাম। রেপার্টরি বিষয়টা এটা কি মোবাইলে কোনো ডাউনলোড করে ইউজ করা যায় নাকি ল্যাপটপে করা যায়, কোনটা বলে সুবিধা হয় স্যার? রেপার্টরি আমি মোবাইলে ডাউনলোড করে কেউ ইউজ করলে ইউজ করতে পারেন, ল্যাপটপে করলে করতে পারেন। আমার এই ব্যাপারে কোনো অসম্মতি নাই, অসঙ্গতি নাই, কিন্তু আমি এটা করি না। আমি করি না হলো আমার, বলেছি না যে 800-850 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষই ভিন্ন, স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠত্ব এখানেই। সেজন্যই প্রত্যেকটা মানুষেরই চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কথাবার্তা, চালচলন, খাওয়া পড়া সবকিছু পৃথক। আমার দৃষ্টিকোণ থেকে আমাকে অনেকেই বলা হয়েছে সফটওয়্যার নেন, অনেকেই বলেছেন যে মোবাইলে করেন, অনেকেই বলে যে ল্যাপটপে নেন, এটা হলো সুবিধা। আমার কাছে কেন যেন মনে হয়েছে, যেমন আমি জ্বলন্ত প্রমাণ দেই যে একজন ক্যাশিয়ার, ব্যাংকের একজন ক্যাশিয়ার, আপনি একটা বিল দিয়েছেন, বিল হয়েছে যে 750 টাকা, আপনি 1000 টাকা নোট দিয়েছেন, সে ক্যালকুলেটর যোগ বিয়োগ না করে আপনার ওই 750 টাকা থেকে আপনি 250 টাকা ফেরত দিতে পারবে না। ক্যালকুলেটর ছাড়া কোনোভাবেই দিতে পারবে না। তার মানে আপনার যদি 900 টাকাও হয়, 900 টাকা হলে 1000 টাকা দিয়েছেন, ওই 100 টাকাও সে ক্যালকুলেটর যোগ বিয়োগ না করে দিতে পারবে না। তার অর্থ হলো, আমার কাছে মনে হয়েছে এটা হলো আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের প্রসেসর দিয়েছেন, যে ক্যালকুলেটর দিয়েছেন, যে মাইক্রো প্রসেসর দিয়েছেন, যে এর হাজার হাজার কোটি টাকা, এর দাম কত, দামের সে মূল্যায়ন করা যাবে না, সেটাকে অথর্ব করা, সেটাকে অকেজ করা, সেই চিন্তা চেতনা থেকে তাকে দূরে রাখা। আর সবচেয়ে বড় কথা হলো ক্যালকুলেটর, মোবাইল যেটাই বলেন, সেটাতে যেটুকুন দেয়া আছে সেইটুকুনি সে রেজাল্ট দেবে, সে তার বাইরে সে কিছুই করতে পারবে না। যখন সে যেটুকুন তাকে দেয়া আছে, তার মধ্যে যে ইনপুট দেয়া আছে, তার মধ্যে যে ক্লাসিফিকেশন দেয়া আছে, তার মধ্যে যে ক্যালকুলেশন গুলো দেয়া আছে, তার বাইরে যদি কিছু হয় তাহলে সে হয় ভুল রেজাল্ট দেবে, নইলে হ্যাং হয়ে যাবে, দুটো করবে, হয় হ্যাং হয়ে যাবে অথবা ভুল রেজাল্ট দেবে। আর আমাদের যে মাইক্রো প্রসেসর, আমাদের যে প্রসেসর, আমাদের যে ব্রেন আল্লাহ পাক দিয়েছেন, সেই ব্রেন যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থার প্রেক্ষাপটে কি করণীয়, কোন ডিসিশন নেওয়া যায়, সেই ডিসিশন নেওয়ার সক্ষমতা রাখে। সেই দৃষ্টিকোণ থেকে মানুষ প্রতিনিয়ত, মানুষের জীবনটা এত বিচিত্র এবং মানুষের চালচলন, কথাবার্তা, আচরণ যে এত ব্যতিক্রমী, এত বিচিত্র ধরনের, যে সেই বিচিত্র গতকাল কম্পিউটারে কি দিয়েছিলাম সেটার প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করা খুব কঠিন। কিন্তু তারপরেও যারা করেন তারা অনেক যুক্তি দেখান। ওই যুক্তি দেখান এই জন্যই, ধরেন একজন বলছে যে এই প্রফিট মানে কি রে, বলে যে প্রফিট মানে ভালোবাসা। প্রফিট মানে ভালোবাসা কিভাবে? যে প্রফিট মানে লাভ, লাভ যদি এলওভি লাভ লিখি তাহলে লাভ মানে ভালোবাসা, তাহলে ভালোবাসা, তাহলে প্রফিট মানেই ভালোবাসা, এটাই বলতে চাচ্ছি। যে ফ্লাওয়ার মানে কি, যে ফ্লাওয়ার মানে হলো বোকা, ফ্লাওয়ার মানে বোকা কিভাবে? যে ফ্লাওয়ার মানে ফুল, যে ফ্লাওয়ার মানে ফুল, তো সে ফুল
ফুল FOOL যদি ফুল লিখি তাহলে সে ফুল মানে বোকা, তাহলে মানে ফ্লাওয়ার মানে বোকা। তো সেজন্যই যে যেটা করে তার সপক্ষে যুক্তি দাঁড় করায়, যারা ওই সফটওয়্যারে ইউজ করেন তারা তার পক্ষে যুক্তি দাঁড় করান। আমাকে অনেকেই বলেছেন, কিন্তু আমার কাছে সেটা মনে হয়নি যৌক্তিক। সেজন্য আমি আজও সফটওয়্যার নিইনি, ভবিষ্যতে আর যতদিন আছি আর সফটওয়্যার নেওয়ার চিন্তা ভাবনা করি না। সফটওয়্যারে কি করেন, এখানে পরিকল্পিতভাবে যারা সফটওয়্যার ইউজ করেন এরকম অনেক স্বনামধন্য ডাক্তারের প্রেসক্রিপশন দেখেছি, তার রুগী দেখার ধরন দেখেছি, রুগী কি বললো আর কি ইনপুট দিলেন আর কি রেজাল্ট বের হলো আমি দেখেছি। সেজন্য আমার কাছে সেটা 100% যৌক্তিক মনে হয়নি, যার জন্য আমি নেইনি। তো এটা আপনার ব্যাপার, আপনি যেটা ভালো মনে করেন করতে পারেন, অথবা আপনি যাদের সাথে যাবেন তাদের সাথে যে দৃষ্টিকোণ থেকে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করবেন। আপনার সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছে, সৃষ্টিকর্তা কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং সৃষ্টিকর্তা নির্দেশনা দিয়ে দিয়েছেন, আপনি এইভাবে চলবেন। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে এটা আপনি আপনার কোনো আর্থিক প্রলোভনের কারণে করছেন, কারো খুশি করার জন্য করছেন, নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য করছেন, নাকি সৃষ্টিকর্তার নির্দেশনা পালনের জন্য করছেন। আপনি আপনার বিবেকে জিজ্ঞেস করে যেটা সঠিক মনে হয় আপনি সে পথে এগোবেন। এই পক্ষে এই প্রসঙ্গে আমার দৃষ্টিকোণ থেকে আমার অভিমত, আমি যেটুকু আমি অনুভব করি, আমি যেটা মনে করি সেটা আপনাকে জানালাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু সর্বশেষ যদি বলি যে আমি যেভাবে বুঝলাম সেইটা একটু স্যার আমি 1-2 মিনিটের মধ্যে বলতে চাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, বলুন 2 মিনিটে। স্যার আমি যেটা বলতে চাচ্ছি যে ওখানে ওই যে 173 পৃষ্ঠায় যে বাইটিং শুরু হলো, বাইটিং ক্যারেক্টার যে শুরু হলো পেইনের, সেটা প্রথম 11 লাইন ব্যাক অফ হেড অ্যান্ড নেক এই পর্যন্ত হলো সমগ্র অঙ্গের বাইটিং রিলেটেড কথাবার্তা। জি 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 জি, ইয়েস। এবার এই বাইটিং এর এবার সাব অঙ্গের কথাবার্তা ফরহেড অক্সিফোর্ড টেম্পল ভার্টেক্স শেষ। তার মানে বাইটিং ক্যারেক্টারে টোটালটা শেষ হয়ে গেল। এবার আরেকটা ক্যারেক্টার হলো বোরিং শুরু হলো। বোরিং এর প্রথম দিকে আছে সমগ্র অঙ্গ। জি। এবার সমগ্র অঙ্গ স্যার 174 পৃষ্ঠার ফরহেডের আগ পর্যন্ত, ইয়েস রাইট। এইটা হলো চৈত্যগত সমগ্র অঙ্গ শেষ। এবার পেইনের বোরিং ক্যারেক্টারের সাব অঙ্গ শুরু হলো ফরহেড অক্সিফোর্ড, তারপরে টেম্পল ভার্টেক্স। এই ভার্টেক্সের ব্রুস্ট বলে একটা কথা আছে, এই ব্রুস্ট পর্যন্ত হলো শেষ। তারপর শুরু হচ্ছে বার্নিং আমি অন্য একটা ক্যারেক্টার এই পর্যন্ত গেলাম না। হলো এই বোরিং এর সাব অঙ্গের ক্যারেক্টার শেষ। এই তো ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আমি এখন শেষের পথে। শুরুতে যেটা বলছিলাম যে আমি সাধারণত বলে থাকি আপনাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে আমার এতটুকু ত্রুটি বিচ্যুতি থাকবে না। একজন কথা বলার সময় আর একজনের প্রতি কথার প্রতি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলবো, যে এমন কোনো কথা কেউ কখনো বলবো না যে কথার প্রেক্ষিতে আমাদের কেউই এক বিন্দু কষ্ট পেতে পারে। আমি এইভাবেই গড়ে তুলেছি এবং আমার সাথে যারা সম্পৃক্ত আছেন আমি মনে করি যে এরকম সম্প্রীতির একটা ইউনিট বা একটা দল, একটা টিম আমি আমার জীবনে দেখিনি। যে আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতার প্রেক্ষিতে আপনারা সবাই অত্যন্ত উদার এবং অত্যন্ত ভদ্র মার্জিত মনের মানুষ, যার জন্য এই সম্পর্কগুলো চলে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক একেবারে আত্মার সম্পর্ক, যেন একজন আর একজনের জন্য নিবেদিত প্রাণ। এবং এইটুকুন যদি থাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই টিম একসময় আপনারা সবাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। পরম করুণাময় মহান আল্লাহ পাকের নিকট আমার এটা একান্ত প্রত্যাশা এবং প্রার্থনা। কথা দিয়ে মানুষকে শান্ত করা যায়, কথা দিয়ে ক্লান্তও করা যায়। কথাতেই প্রেম, কথাতেই জ্যাম, কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে, তেমনি নরম কোমল কিছু কথার জন্য দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে। লাইফ ইজ ফুল অফ চয়েস। শব্দ দিয়ে কারো বিষণ্ণ সন্ধ্যাকে উজ্জ্বল করে দেবেন, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলবেন, সে চয়েসটাই কেবল আপনারই। সুতরাং
আমরা আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসার বন্ধনে সবাইকে আপন করে নিয়ে আমরা নিজেদেরকে আদর্শ হোমিওপ্যাথি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখে পরম করুণাময় মহান আল্লাহ পাকের নিকট একান্ত প্রার্থনা, একান্ত প্রত্যাশা, সে মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সেইটুকু দান করেন, সেই অনুভূতি, সেই প্রার্থনা, সেই প্রত্যাশা পরম করুণাময় মহান আল্লাহ পাকের নিকট রেখে এবং আপনাদের শারীরিক মানসিক সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির আমাদের আজকের দুপুরের আলোচনা এখানেই জবনিকা টানছি। আবারও ইনশাল্লাহ আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, ওয়ালাইকুম আসসালাম অনেক ওয়া কষ্ট করলেন রাহমাতুল্লাহ। আমাদের জন্য, আপনাকেও স্যার